কোন কারণে শহীদ নূর মোস্তফার স্বীকৃতি এখনো দেওয়া যাচ্ছে না, এটা আমরা জানতে চাই। এটা শুধু ইনসাফের প্রশ্ন, অতিরিক্ত কোনো চলা না। শহীদ নূর মোস্তফা বাংলাদেশের জন্য এইভাবে জান দেওয়ার পর তাকে রিকগনাইজ করতে না পারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই সরকারের জন্য লজ্জার। এবং আমি খুব বেশি কথা বলতে চাই না, বরং শুধু এতটুকু বলবো, আজকে ঢাকায় এখানে দাঁড়ানোর পর এরপরেও যদি শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি দেওয়া না হয়, এবং আমাদের তরফ থেকে দাবি যে শহীদ নূর মোস্তফা সম্মাননাপূর্বক তার পিতা মাতাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা। আজকের পরে এখানে দাঁড়ানোর পরে যদি শহীদ নূর মোস্তফাকে বাংলাদেশ সরকার চিহ্নিত না করে, রিকগনাইজ না করে, স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয়, তো এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নির্লজ্জ একটা কাজ হবে। এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশ সরকার, বর্তমান ইন্টারিম সরকার, যারা কিনা শহীদ নূর মোস্তফা এবং তার মতো সকলের রক্তের উপর দাঁড়ানো সরকার, তারা শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি না দিয়ে কোথায় যায়, এবং শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি না দিয়ে তারা কোন দিক দিয়ে যেতে পারে, যে কি কারণে স্বীকৃতি দেওয়া হচ্ছে আমরা জানতে চাই, এই জুলুমের কারণটা আমরা জানতে চাই। তো সুতরাং আমরা এই দাবি রাখে আমি আমার এখানে বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ ধন্যবাদ সুলাইমকে। আপনারা আসলে মনে হয় ওর বক্তব্যের পরে বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি। এইখানে এই তালিকা থেকে নূর মোস্তফাকে বাদ দেওয়ার পেছনে সরাসরি আমাদের জুলাইয়ের যে স্বাস্থ্য উপকমিটি করা হয়েছিল, সেই উপকমিটি এবং তারা কার আদেশে অথবা কার পরামর্শে একজন শহীদের নাম, যার জন্ম বাংলাদেশে, যার পারিবারিক শুধুমাত্র মায়ানমারের সূত্রতা থাকার কারণে তাকে শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা শুধুমাত্র যে আজকে এখানে দাঁড়িয়েছি ব্যাপারটা এমন না। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া খেয়াল করলে দেখবেন যে গত 1 থেকে 1.5 মাস যাবৎ আমরা যে যাবৎ থেকে শহীদ নূর মোস্তফার এই তথ্য সংগ্রহ করি, তখন থেকে এই নূর মোস্তফার স্বীকৃতির ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আমরা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই বিষয়ে কথা বলে আসছে, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ দেখি নাই। যদি না আজকের আমাদের এই মানববন্ধনের পরে শহীদ নূর মোস্তফাকে তার শহীদী স্বীকৃতি এবং তার এই ত্যাগের বিনিময় তার পরিবারকে নাগরিকত্ব না দেওয়া হয়, তাহলে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা মুখে জুলাইকে ধারণ করা এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করার কথা বললেও তারা মনে মনে কখনোই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না। কারণ জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা মানে এই না যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে সরকারে বসে থাকা। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করার মানে হইতেছে জুলাইয়ে আমরা যাদের জীবনের বিনিময় এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের ম্যান্ডেটের কথা আমরা বলতেছি, সেই ম্যান্ডেটকে বৈধতা দান করার জন্য জুলাইয়ের সকল শহীদদের পুনর্বাসন এবং সকল শহীদদেরকে তাদের শহীদী সম্মাননা দিতে হবে। তো এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেককে আমি শহীদ নূর মোস্তফার এই স্বীকৃতির ব্যাপারে এবং আজকে আমাদের মানববন্ধনের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হৃদয় বিদারক ঘটনা যে একজন শহীদের স্বীকৃতির জন্য আমাদেরকে এখনো আন্দোলন করতে হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা বাংলাদেশের জন্য আর হতে পারে না। যে জাতি তার বীরদেরকে মূল্যায়ন করতে পারে না, সেই জাতি থেকে আর কখনো বীর জন্ম নেয় না। আমরা 5 আগস্টের পরে আমাদের সর্বপ্রথম কর্তব্য হওয়া উচিত ছিল আহত এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। কিন্তু এই গভর্নমেন্ট এবং যারা দায়িত্বরত ছিলেন তাদের সীমাহীন ব্যর্থতার কারণে তাদের চিকিৎসা তো নিশ্চিত করা যায়নি, বরঞ্চ অনেক আহত যোদ্ধাকে উন্নত চিকিৎসার অভাবে শহীদ হতে হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে হৃদয় নামে এক যোদ্ধা শহীদ হয়েছেন। আপনারা দেখেছেন ইকরামুল হক সাজিদ, যার চিকিৎসার জন্য 1 কোটি টাকা প্রয়োজন ছিল, সেই টাকাটা ম্যানেজ করা যায় না, যে জন্য তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় না, পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন। আপনারা দেখেছেন, আপনারা খোঁজ নিলে জানবেন, যেখানে জুলাই আহত পঙ্গুত্ব বরণকারীরা রয়েছে
শহীদ পরিবার রয়েছে তাদের কাছে যে খোঁজ নিয়ে জানবেন যে তারা নিজেদের জমি ভিটে মাটি বিক্রি করে তাদের সন্তানদের আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন, কিন্তু তাদের যে ঋণ হয়েছে সেই ঋণটা তারা এখন পর্যন্ত পরিশোধ করতে পারেন নাই। অসংখ্য পরিবার এখন ঋণের জর্জরিত, তাদের চুলায় আগুন জ্বলে না। আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো গভর্নমেন্টকে কাল বিলম্ব না করে শহীদদের পুনর্বাসন এম্পাওয়ারমেন্টের দিকে, শহীদ পরিবারের এম্পাওয়ারমেন্টের দিকে নজর দিবেন। আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসা নিশ্চিত করবেন এবং যারা ঋণে জর্জরিত রয়েছে তাদের ঋণ পরিশোধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। একই সাথে যেই ব্যক্তিটি যিনি বাংলাদেশের নাগরিক নন, তারপরও বাংলাদেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, তাদের সেই শহীদ নূর মোস্তফাকে অবিলম্বে তার স্বীকৃতি দিতে হবে। আমরা এই দাবি এখান থেকে জানাচ্ছি। একই সাথে জানাচ্ছি যারা এই গণহত্যা চালিয়েছে, এই হত্যাকাণ্ডে সংগঠিত করেছে, সেই আওয়ামী লীগ, খুনে লীগ, তাদের সহযোগী সকল সংগঠনকে অনতিবিলম্বে কাল বিলম্ব না করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একই সাথে যারা যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল গত 15-16 বছর যাবৎ, শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালানো সহ 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা যারা বিদেশে পাচার করেছে, যারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আমাদের জুলাই যোদ্ধাদের সর্বপ্রধান দাবি যে জুলাই ঘোষণাপত্র, প্রক্লেমেশন অফ জুলাই, সেটি ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, শহীদ নূর মোস্তফা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোসাদ্দেককে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে জুলাই ম্যাসাকার আর্কাইভ। আপনারা, আমি শুরুতে একবার বলেছি যে আমাদের জুলাইকে কেন্দ্র করে, জুলাইকে সংরক্ষণকে কেন্দ্র করে যেহেতু আমাদের সরকারি কোনো উদ্যোগই সফল হয় নাই, তো আমরা এক প্রকার বাধ্য হয়েছি যে একেবারেই নাগরিক উদ্যোগে, একেবারেই নিজেদের পকেটের টাকায় অথবা বিনা টাকায় আমরা নিজেদের ঘাম জড়ায়া এমন কিছু সংগঠন বাংলাদেশে দাঁড়াইছিল যারা জুলাইকে সংরক্ষণ করার জন্য কোন রকম সরকারি বেসরকারি টাকা পয়সা, কোন রকম ফেম, কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র জুলাইকে ধারণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো জুলাই রেকর্ডস তার মধ্যে অন্যতম এবং জুলাই ম্যাসাকার আর্কাইভও তার ভিতরে অন্যতম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে জুলাই ম্যাসাকার আর্কাইভের সদস্য হাসান ইনাম। হাসান ইনাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমাদের সবার জন্য লজ্জা এবং যারা বাংলাদেশের নাগরিক তাদের সবার জন্য লজ্জার। এটা লজ্জার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, কিন্তু যারা এই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে, কোট আনকোট জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে যারা সরকারে বসে আছেন, তারা এই লজ্জা অনুভব করতে পারেন কিনা আমরা জানি না। আমরা যে কয়েকজন মানুষ এই লজ্জা অনুভব করতে পারি এবং আমাদের মাঝে মধ্যে মনে হয় এই লজ্জা নিয়ে আমরা বঙ্গোপসাগরে ঝাঁপ দিই, যেহেতু বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গা নাই, তারা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের জুলাইতে একজন শহীদ, সেই শহীদের স্বীকৃতি আমরা আদায় করতে পারছি না। আমাদের স্মারকলিপির রাজনীতি করতে হচ্ছে, আমাদের মানববন্ধন করতে হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার আর হতে পারে না, আর হতে পারে না। এবং এইখানে আপনারা দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই শহীদ নূর মোহাম্মদকে নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি, সেখানেও দেখবেন যে জুলাই নিয়ে যারা বড় বড় লেকচার ঝাড়ে, যারা জুলাইকে উপজীব্য করে রাজনীতি করে, তারাও কিন্তু আমাদের সঙ্গে একত্রতা পোষণ করে নাই। তার মানে তারা শহীদ দিন নিয়ে কথা বলার সময় খুব সিলেক্টিভ ওয়েতে কথা বলে। আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি যারা জুলাইতে অংশগ্রহণ করেছেন, তারা তাদের নিজস্ব দলীয় কর্মী যারা তাদের ব্যাপারে কথা বলেন, তারাও কিন্তু আমাদের এই শহীদ নূর মোহাম্মদের বিষয়ে কথা বলেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শহীদ নূর মোহাম্মদের স্বীকৃতি আদায় করার জন্য কি আমাদেরকে শহীদ হইতে হবে কিনা, না আর কতগুলো শহীদ হওয়ার পরে আমরা শহীদ দেশের স্বীকৃতি আদায় করতে পারবো? এবং এইখানে আজকে যে অভিযোগটা এসেছে যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির দ্বারা নাকি শহীদ নূর মোহাম্মদের নাম প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছে, এই
স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এই শহীদ নূর মোস্তফার যে নামটা যে বাদ দিয়েছে এই অভিযোগ তারা খণ্ডন করবে কিনা। আমি আজকে এখান থেকে তাদেরকে 48 ঘন্টা সময় দিতে চাই। এই সময়ের মধ্যে তারা উপযুক্ত জবাব দিবে যে তারা কেন আমার এই শহীদ ভাইয়ের নাম তাদের প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছে। কারণ তারা বাদ দেওয়ার কারণে, যেহেতু তারা প্রাথমিক খসড়া তৈরি করেছে, তারা বাদ দেওয়ার কারণে পরবর্তীতে সেটা আর কোনো টেবিলেই যায় নাই। তারা যদি তাদের তালিকায় নামটা রাখতেন তাহলে আমরা সেটা দেখতে পেতাম যে এই সচিবালয় বা বিভিন্ন জায়গায় যারা ফ্যাসিবাদের দোষররা বসে আছেন তাদের উপরেও কিছুটা হলে আমরা দায় চাপাই দিতে পারতাম। কিন্তু আমাদের যারা খুব কাছের ভাই ব্রাদার, যারা স্বাস্থ্য বিষয়ক উপকমিটিতে ছিলেন, তারাই যদি বাদ দিয়ে থাকেন তাহলে আমরা এই দায়টা কাদের দিব? এই দায়টা আমাদেরকেই নিতে হবে। তো সেই দায় নিয়েই আমরা এখানে দাঁড়িয়েছি, সেই দায় নিয়ে এখানে কথা বলছি। সর্বশেষ আমি যেটা বলতে চাই, এখানে একদম শুরুতেই জুলাই রেকর্ডসের পক্ষ থেকে সুলাইম যেটা বলে দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ নূর মোস্তফার স্বীকৃতি না দিয়ে কোন দিক দিকে পালায় সেটাও আমরা দেখব। তো এখানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের আসলে খুব বেশি চাওয়া নেই। তাদের একমাত্র চাওয়া হচ্ছে আপনি তার স্বীকৃতিটুকু দিবেন, তার মর্যাদাটুকু দিবেন, যথাযথ সম্মানটুকু দিবেন। যেহেতু আপনি তার রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চান, তার রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতার মসজিদে বসেছেন, এবং তাদেরকে স্বাস্থ্য সহায়তা দিবেন, তাদের সুচিকিৎসা দিবেন। কিন্তু আমরা দেখেছি যে কয়েকদিন আগে একটা কাঠামোগত খুন, আমাদের শহীদ হৃদয়, সেই শহীদ হৃদয়ের এমআইএস কেন হলো না? এখন এমআইএস বন্ধ। শহীদ হৃদয়ের কেন বারবার জুলাই সিটি ফাউন্ডেশন আসতে হইলো? আপনারা জানেন যে এখানে একটা বিশাল বড় শুভঙ্করের ফাঁকি আছে। জুলাই সিটি ফাউন্ডেশন একটা বেসরকারি ফাউন্ডেশন, তাহলে সরকারি উদ্যোগ কোথায়? অভ্যুত্থানের এত বছর এত মাস পরেও সরকারি উদ্যোগ কোথায়? আহতরা কেন কোনো সরকারি অফিসে যেতে পারে না? এই প্রশ্নগুলো আসলে আমরা কার কাছে দিব? কারণ এইসব প্রশ্ন মানুষ আমাদের কাছে করে যখন আমরা শহীদ এবং আহত পরিবার নিয়ে কাজ করি। এবং আপনারা জানেন আজকে যে একটু পরেই উত্তরায় বিএনএস সেন্টারের সামনে একটা মানববন্ধন, কারণ একদম চিহ্নিত জুলাইয়ের খুনি, তাকে পুলিশ গ্রেপ্তার করে নাই ঊর্ধ্বতন কর্মকর্তার দোহাই দিয়ে। তো আমরা আসলে কার কাছে যাব? আমাদের যারা জুলাইয়ের যারা চিহ্নিত খুনি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, যারা আমাদের জুলাইয়ের আহত তাদেরকে ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমাদের যারা জুলাইয়ের শহীদ তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাহলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা কি করিব? সবাইকে ধন্যবাদ।